পড়ে শোনাচ্ছি বিশ্বখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্টরি। বইটির আজকের পর্বে থাকছে বাদশাহ হোসেনের সাক্ষাৎকার। বাদশাহ হোসেন জর্ডানের রাজা বা বাদশাহ। বাদশাহ যেন তিক্ততার প্রতিচ্ছবি। তার অহংকার ক্ষতবিক্ষত। তার দিকে তাকালেই মনে হবে লোকটির জন্য কিছু করা উচিত। সম্ভবত কানে কানে বলা উচিত, সব কিছু ছেড়ে দিন মহামহিম, চলে যান দূরে কোথাও, নিজেকে রক্ষা করুন। এখানে থাকলে ওরা আপনাকে হত্যা করবে, আর ওরা যদি আপনাকে হত্যা করে তাহলে কেউ আপনাকে ক্ষমা করবে না। ইতিমধ্যে আপনি অনেক ঝুঁকি নিয়েছেন, আর নয়, আপনি কেবল 30-এর কোঠা অতিক্রম করেছেন। কানে কানে না বলা, বরং চিৎকার করে বলা উচিত। এভাবে তাকে অপমান করা হবে আশঙ্কা করে তাকে সতর্ক করা থেকে বিরত থাকা উচিত নয়, কারণ এসব তিনি জানেন। তার মুখে এর ছাপ পরিস্ফুট। গোঁফ যে সাদা হয়ে যাচ্ছে তা দেখে মনে হয় যৌবন তার জীবনে অনেক দূরের স্মৃতি। কেউ কি কখনো বাদশাহ হোসেনের চাইতে বিষাদময় কোনো মুখ দেখেছে? তার ঠোঁট নিরাসক্ত। যখন তিনি মৃদু বা অট্টহাস্যও দেন তখন মনে হয় তিনি প্রায় কেঁদে ফেলেছেন। তাছাড়া আমার মনেই হয় না যে তিনি হাসতে সমর্থ। সম্ভবত যখন তিনি তার সন্তানের সাথে খেলেন সেই দুর্লভ মুহূর্তেই হয়তো হাসেন। যখন যেখানেই তাকে দেখা যাবে কেউ একথা বলতে পারবে না যে জীবন ঈশ্বরের দান। তার জীবন আছে, এবং অবশ্যই তা একজন সন্ন্যাসীর জীবন নয়। তিনি নারী, মোটরসাইকেল, রেসিং কার, সমুদ্র সৈকতে অবকাশ যাপন এবং উন্মত্ত আবেগ পছন্দ করেন। এসব তিনি লালন করেন কোনো দুর্বলতায় নয়, শৌখিনতায়। তিনি গুলি ছুটতে জানেন এবং লক্ষ্যভেদে তিনি সুনিপুণ। প্রতিদিনের সন্দেহ এটাই তার জীবনের শেষ দিন। রাজপ্রাসাদের তার অফিস কক্ষে বসেছিলেন বাদশাহ হোসেন। পরনে সবুজ স্যুট তেমন মূল্যবান নয়, তাকে বরং টি-শার্টে ভালো মানাতো। গলার টাই রুচিসম্মত। তার রাজকীয় আসনটি সুবিশাল এবং এর ফলে তার আকৃতিকে আরও ছোট লাগছিল। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। যখন তিনি পিছনে হেলান দিয়ে বসেন তখন তার পা দুটি শূন্যে ঝুলে থাকে, তবু তিনি হেলান দিয়েই থাকেন। 2 কোণই আসনের হাতলে স্থাপন করা এবং আড়াআড়িভাবে হাত দুটি পেটের উপর রেখেছেন। তার ছোট আকৃতি সত্ত্বেও রাজকীয় পরিবেশ তাকে মহিমান্বিত করেছে। তার কাঁধ প্রশস্ত, বাহু স্ফীত, দৃঢ় উরু ও পেশি যেন কমবয়সী একটি ষাঁড়ের দেহ, যে সবসময় উপগত হওয়ার জন্য একটি সদ্য যৌবনা বকনা বা গাভীর অনুসন্ধান করে। কেউ যদি তার চেহারাটা বিস্তৃত হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবেই কারো মনে এই তুলনাটা স্থান পাবে। তার মধ্যে ষাঁড়ের যে বিপুল শক্তি ছিল তা কখনো লোপ পায়নি। তাকে বেঁধে রাখলেও ছুটে গিয়ে আবার হামলার প্রস্তুতি নেবে, আবার ধরে একটি খাঁচায় ভরে দিলে বাইরে লড়াইয়ের স্থলে না আনা পর্যন্ত খাঁচা ঝাঁকাতে থাকবে। তাকে আটকে রাখার অর্থ অধিক্ষিপ্ত করা। তাকে আহত করলে আরও বেশি লড়াই করবে। অনিশ্চিত দ্বিধাগ্রস্ত হলেও শক্তি তখন তার শিঙে, মাথায় এবং পায়ের খুঁড়ে। তার তিক্ততা ও বিষাদ রাজনীতিপ্রসূত নয়, বরং লড়াইয়ে নির্ধারিত স্থানে ক্ষিপ্ত ষাঁড়ের পরিণতি যে অনিবার্য মৃত্যু, সেই উপলব্ধি থেকে। বন্ধু, শত্রু, ইসরায়েলি, মিশরীয়, সিরীয়, ফিলিস্তিনি সকলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বলা যায় সংঘবদ্ধ ষড়যন্ত্রের শিকার তিনি। তার ক্ষেত্রে ক্ষমতা আর যাই হোক কুসুমাস্তীর্ণ নয়। যৌবনকাল থেকে তার জীবনের উপর হুমকি এসেছে বহুবার। বাদশাহ হোসেনের কথা বলা মানে তাকে হত্যার প্রচেষ্টা সম্পর্কে বলা। ষড়যন্ত্র, পিস্তল তাক করে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও বিষ প্রয়োগের কথা বলা। তিনি নিজেই লিখেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের সংখ্যা এত বেশি, এত ব্যতিক্রমী ও অব্যাহতভাবে এগুলো ঘটছে যে অনেক সময় তিনি নিজেকে মনে করেন গোয়েন্দা বাহিনীর নায়ক হিসেবে। তার বয়স যখন 16 বছর তখন তার চোখের সামনেই তার দাদা বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা হয়। ঘটনাটি ঘটে জেরুজালেমের আল আবাসা মসজিদের সিঁড়িতে।
রিভলভারের গুলি শুধু তার দাদাকে লক্ষ্য করেই ছোড়া হয়নি, একটা গুলি তার বুকেও লেগেছিল। তার দাদার দেয়া একটা পুরো মেডেলে গুলিটি লাগায় তার গায়ে বিদ্ধ হয়নি। সিরিয়ার মেঘ হামলার ঘটনাটি ঘটে 1958 সালে। তখন তিনি তার বিমান চালিয়ে যাচ্ছিলেন ইউরোপের দিকে। এ সময় দুটি মিশরীয় মিগ তার বিমানকে হামলা করে। পাইলট হিসেবে তার দক্ষতার কারণেই তিনি দ্রুত বিমান নিচে নামিয়ে আবার উপরে ওঠেন। এদিক ওদিক বিমান ঘুরিয়ে নিয়ে পর্বতের গায়ে আঘাতে ধ্বংসের ঝুঁকি নিয়ে তিনি রক্ষা পেয়েছিলেন। 1960 সালে তার শত্রুরা আরও জঘন্য উপায়ে তাকে হত্যার চেষ্টা চালায়। তার নাকে সাইনাসের সমস্যা ছিল এবং ডাক্তাররা একটা ড্রপ ব্যবহার করতে দিয়েছিলেন। একদিন বাদশাহ হোসেন একটি নতুন ড্রপের বোতল খুললেন এবং একটি ড্রপ পড়ল বেসিনে। বেসিনটিতে কেমন বিক্রিয়া শুরু হলো এবং যে স্থানে ড্রপটি পড়েছিল সেখানে একটি গর্ত সৃষ্টি হলো। কেউ তার ড্রপের বোতলে সালফিউরিক অ্যাসিড ভরে রেখেছিল। একবার তার এক চাকর ঘুমের মধ্যে তাকে ছুরিকাঘাত করতে চেষ্টা করেছিল। তার এক পাচক কাবাবে বিষ মিশিয়ে দিয়েছিল। প্রাসাদের একজন আর্দালি একটা বিড়ালকে দিয়ে বাচ্চার কাবাব পরীক্ষা করলে বিড়ালটি মারা গিয়েছিল। তার প্রধানমন্ত্রী হাজ্জা মাজালির অফিসে একটি বোমা স্থাপন করা হয়েছিল। ঠিক সেদিনই বাদশাহ হোসেনের প্রধানমন্ত্রীর অফিস পরিদর্শনে যাওয়ার প্রোগ্রাম ছিল। বাদশাহ হোসেন নিহত হননি, কারণ বোমাটি তা যাওয়ার আগেই বিস্ফোরিত হয়েছিল। অবশ্য সে বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী এবং আরও 8 জন নিহত হন। তার গাড়ির মতো দেখতে তার চাচার গাড়ি লক্ষ্য করে মেশিন গানের 4টি ব্রাশ ফায়ার করা হয়েছিল। সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার আবু নায়েরের নেতৃত্বে একবার তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ ঘটেছিল। সেনাবাহিনী ছিল জারকায়। দ্বীপ থেকে নেমেই বাদশাহ হোসেন দেখলেন তার দিকে তাক করা রিভলভার, কিন্তু তিনি রক্ষা পেয়েছিলেন। তিনি রিভলভারধারী সৈনিকদের চেয়েও ক্ষিপ্রতায় গুলি ছুঁড়েছিলেন। তার সাথে সবসময় .38 কোল্ট রিভলভার থাকে। রাতে ঘুমানোর সময় তিনি বালিশের নিচে রাখেন সেটি। বাদশাহ হোসেনের সবচেয়ে লক্ষণীয় দিকটি হল তার জীবন যত বিপদের মুখোমুখি হয়, নিজেকে তিনি তত বেশি প্রকাশ করেন। যেদিন আমি আম্মানে পৌঁছলাম সেদিন বিমানবন্দরের রানওয়েতে গোঁফধারী শক্ত সমর্থ একজন তরুণকে দেখলাম, যার সাথে বাদশাহ হোসেনের চেহারার অদ্ভুত মিল রয়েছে। লন্ডনগামী একটি বিমানে একজন সুন্দরী নারী ও 2টি বাচ্চাকে তিনি বিমানে তুলে দিলেন। এরপর গেটের কাছে পার্ক করা মার্সিডিজ গাড়িতে উঠে নিজেই গাড়িটি চালিয়ে শহরের দিকে চলে গেলেন। আমি বিস্মিত হয়ে বললাম, লোকটি দেখতে ঠিক বাদশাহ হোসেনের মতো। পাশের একজন উত্তর দিল, হ্যাঁ, তিনিই বাদশাহ হোসেন। সবসময় তিনি এসকর্ট ছাড়া, প্রহরী ছাড়া ঘুরে বেড়ান। বলতেই হয় তিনি সাহসী এবং পীড়াদায়কভাবেই সাহসী। 1967 সালে ইসরায়েলিরা যখন জর্দানের দিকে অগ্রসর হচ্ছিল, তিনি একাকী জিপ চালিয়ে ফ্রন্টে চলে গিয়েছিলেন। সম্ভবত এ ধরনের ফ্রন্টে যাওয়ার ঘটনা আর কোনো রাষ্ট্রপ্রধানের নেই। তার সৈন্যরা পালিয়ে গিয়েছিল, বিক্ষিপ্ত হতোদ্যম হয়ে পড়েছিল। তবু তিনি বোমার অব্যাহত বিস্ফোরণ, নিক্ষিপ্ত গোলার মধ্যে এগিয়ে গিয়েছিলেন। ইসরায়েলিরা যখন এল সাইফা সীমান্ত অতিক্রম করে 50টি ট্যাঙ্ক নিয়ে হামলা চালায়, তখন তিনি তার শক্তি নিয়ে ধাবিত হন। অতীতে কিছু কিছু রাষ্ট্রপ্রধান কর্তৃক এ ধরনের নেতৃত্বের ঘটনা থাকলেও আধুনিককালের জেনারেলরাও সম্মুখ সমরে যান না। অতএব খুব সহজেই এই উপসংহারে পৌঁছা যায় যে তিনি দৈহিক বিপদকে পছন্দ করেন। তার এসব শৌখিনতা তার দৈহিক বিপদকেই স্বাগত জানায়। যেমন প্যারাসুট খুলে আকাশে ঘুরে বেড়ানো, হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ করে আকাশযানটিকে নিচে পতিত হতে দেওয়া এবং শেষ মুহূর্তে ইঞ্জিন পুনরায় চালু করা, ঘন্টায় 180 মাইল বেগে তার পোর্শে রেসিং কার চালানো এবং বেপরোয়াভাবে হকার হান্টার জেট চালনা। তার জীবনে এমন সময় এসেছে যখন তিনি ট্যাক্সি ড্রাইভারের ছদ্মবেশে রাতে আম্মানের রাস্তায় যাত্রীর অন্বেষণ করতেন। যাত্রীদের কাছে জানতে চাইতেন বাদশাহ হোসেন সম্পর্কে তাদের ধারণা কী। বাদশাহ হোসেন প্রকৃতিতে অত্যন্ত শান্ত ও মার্জিত এবং তার হাসি প্রাণখোলা। খোলা দরজা দিয়ে তিনি হাত বাড়িয়ে আমাকে স্বাগত জানালেন এবং জানতে চাইলেন জর্দানে আমার সব কিছু ঠিকঠাক চলছে কিনা, কোনো অসুবিধা ঘটেছে কিনা। তিনি কার সাথে কথা বলছেন তা তার কাছে স্পষ্ট। তার কথা সেই বাড়ির কর্তার মতো
যিনি স্মরণ করিয়ে দিতে চান যে তিনি নিজে সেই বাসভবনের মালিক এবং তিনি ফেদাইন নন। এরপর বাদশাহ আমাকে একটি জর্দানি সিগারেট অফার করলেন এবং তাতে আগুন ধরাতে লাইটার বাড়িয়ে দিলেন। প্রোটোকলের কথা মনে না রেখে বাদশাকে বললাম, আপনাকে ইয়োর ম্যাজেস্টি সম্বোধন করার জন্য আমাকে বলে দেয়া হয়েছে, কিন্তু দ্বিতীয়বারের জন্য আমার ভুলটা হলো ম্যাজেস্টি। তিনি উত্তর দিলেন, নেভার মাইন্ড, কিছু ভাববেন না। এখনকার দিনে বাদশাহ রাষ্ট্রের একজন কর্মচারী ছাড়া আর কিছু নয়। আমার কাছে রাজকীয় আনুষ্ঠানিকতা খুব ভালো লাগে না এবং আমি সব করিও না। বাদশাহ হোসেন কয়েকটি কক্ষ বিশিষ্ট ছোট্ট একটি ভিলায় সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে মিলিত হন। সেখানে তার স্ত্রী নিজে রান্না করেন এবং গুটি কয়েক চাকর সেখানে নিয়োজিত থাকে। তখন তার স্ত্রী ছিলেন মুনা, সুন্দরী ব্রিটিশ স্টেনোগ্রাফার। বিয়ের আগে তার নাম ছিল টনি গার্ডিনার। অসংখ্য প্রেমের ঘটনার জন্য অবিশ্বাস সত্ত্বেও বাদশাহ তাকে ভালোবাসতেন। এসব প্রেমের কারণ সম্পর্কে ধারণা করা যায় যে একজন নারী রান্নাবান্না বা গৃহস্থালির কাজের মধ্যে নিজেকে নিঃশেষ করে দিতে চায়নি এবং যিনি রানী উপাধি প্রত্যাখ্যান করে অনিচ্ছার সাথে প্রিন্সেস উপাধি গ্রহণ করেছিলেন। কেউ ধারণাও করেনি 2 বছর পর একজন তরুণী ও আরও সুন্দরী স্ত্রীর জন্য বাদশাহ তাকে অস্বীকার করবেন। তার পারিবারিক জীবন ছিল ছোটোখাটো বুর্জোয়ার মতো, যিনি বিবাহ বিচ্ছেদের বিরোধী। সাক্ষাৎকার শুরু করতে পারি কিনা জিজ্ঞাসা করলে বাদশাহ সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ালেন এবং সেই মুহূর্তেই তার খোলামেলা ভাব অপসৃত হল। তার কণ্ঠস্বর, যা একটু আগেও ছিল পুরুষোচিত কর্তৃত্ববাদী, তা পরিবর্তিত হল। অত্যন্ত বিনয়ী কণ্ঠে তিনি বললেন, প্লিজ গো হেড, শুরু করুন। এর ফলে তার সম্পর্কে আমার ধারণা হলো তিনি আসলে শান্ত মেজাজের। তিনি প্রশ্ন উপলব্ধি করে সর্পিল দক্ষতায় উত্তর দেন। বাদশাহ হোসেনের এই দক্ষতার উৎস সম্ভবত তার পাশ্চাত্য শিক্ষা। তিনি সুইজারল্যান্ডের স্কুলে পড়াশোনা করেছেন। তার রক্ত 100% আরব। আমার প্রথম প্রশ্নের সময় তার চোয়াল দুটো প্রত্যক্ষ করলাম দৃঢ়। তার প্রতিক্রিয়া আমাদের আলোচনার ফাঁকে স্পষ্ট হয়েছে। আসলে তিনি সাক্ষাৎকার দিতে পছন্দ করেন না, সেজন্যই তার সাথে আমার সাক্ষাৎকার সুদীর্ঘ নয়। তিনি আমাকে 40 মিনিট সময় মঞ্জুর করেছিলেন। 45 মিনিট অতিক্রম করার পর তিনি ঘড়ির দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বললেন, আই এম সরি, ইউ মাস্ট স্টপ, আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তাকে আটকে রাখার আর কোনো পথ ছিল না। কয়েকদিনের মধ্যে সাক্ষাৎকার সম্পন্ন করার প্রতিশ্রুতি নিয়ে আমরা বিচ্ছিন্ন হলাম, কিন্তু আমি তার সাথে আর সাক্ষাৎ করিনি। সম্ভবত তিনি এমন একটি প্রসঙ্গের আলোচনা করতে চাননি যে সম্পর্কে তিনি নিজেকে অন্তরালে রাখতে প্রয়াসী, অথবা ফিলিস্তিনিদের সম্পর্কে তিনি যা বলেছেন তা নিছক মিথ্যাচার। সাক্ষাৎকারের সেই দিনটিতে তিনি জাঁকজমকপূর্ণ চেয়ারে এতটা কঠোরভাবে আবদ্ধ হয়েছিলেন, তখন তাকে অত্যন্ত সহনশীল ও শান্তিকামী মনে হয়েছে। শান্তি শব্দটিকে তিনি যেন চর্বণ করেছেন। 5 মাস পর তিনি তার বেদুইনদেরকে ফেদাইনদের ওপর লেলিয়ে দিলেন এবং তারা রক্তস্নাত হল। এই হত্যাযজ্ঞকে চালিয়ে দেয়া হলো ব্ল্যাক সেপ্টেম্বরের নামে। ফেদাইনরা নিজেদের রক্ষায় প্রস্তুত হল। যুদ্ধের ধ্বংসলীলা চলল কয়েকদিন ধরে, কিন্তু একটি সেনাবাহিনীর সাথে ফেদাইনদের টিকে থাকা সম্ভব ছিল না। রিফিউজি ক্যাম্পেও হাজার হাজার নিহত হয়েছিল। বাদশাহ হোসেনের বাহিনী নির্মমভাবে তাদের হত্যা করেছে। অনেক মৃতদেহ দেখা গেছে যৌনাঙ্গ, হাত পা কর্তিত অবস্থায়। অনেককে পাওয়া গেছে বিকৃত অবস্থায়। নিহতদের মধ্যে ছিল বৃদ্ধা, শিশু, নারকীয় হত্যাযজ্ঞ। এই ঘটনার জন্য গোটা সভ্য বিশ্ব প্রতিক্রিয়া ব্যক্ত করল এবং বাদশাহ হোসেনের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করল। অনেকে আশঙ্কা ব্যক্ত করল পরিস্থিতির আরও অবনতি ঘটবে। যারা লেবাননে আশ্রয় নিতে সক্ষম হয়েছিল তারা শক্তি সঞ্চয় করে সন্ত্রাসকে তীব্রতর করে তুলল। বাদশাহ হোসেন যে আমাকে মিথ্যা বলেছিলেন, সেজন্য কি তাকে ঘৃণা করা উচিত? আমি জানি না। আমার তেমন বলা উচিত নয়। যে কেউ যিনি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন এবং সে রাষ্ট্রটিও যদি থাকে বিশৃঙ্খল, তাহলে নিশ্চয়ই শত্রুর কাছে তার কৌশল প্রকাশ করা উচিত নয়। ফেদাইনদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যেহেতু ধ্বংসের পথটা তাকে নিতে হয়েছিল,
সেক্ষেত্রে আমার কাছে মিথ্যা কথা বলা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। 3 বছর পর বাদশাহ হোসেনের সাথে আমার আবার সাক্ষাৎ হয়েছিল। 1974 সালের নভেম্বরে আমি আবার তার সাথে সাক্ষাৎ করলাম। ঘটনাটি রাবাতে আরব শীর্ষ বৈঠকের 1 মাস পরের। শীর্ষ বৈঠকে আরব নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে তার নিকট থেকে সিজদানিয়া নিয়ে নেয়ার এবং ফিলিস্তিনিদের পক্ষে তার আলোচনা করার অধিকার খর্ব করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সময় বাদশাহ হোসেনকে বিধ্বস্ত মনে হচ্ছিল। পরাজয় ও নিপীড়নের জীবন্ত প্রতিচ্ছবি। ইয়াসির আরাফাতের দ্বারা সংঘটিত প্রতিশোধমূলক ব্যবস্থার ফল ছিল এটি। এ অবস্থায় বাদশাহ হোসেনের জন্য অনেকের সমবেদনা ঝরে পড়ল। কিন্তু আমাদেরকে একটি সত্য বিস্মৃত হলে চলবে না যে যারা ক্ষমতা ধারণ করে, অন্যদের ভাগ্য নির্ধারণ করেন, তাদেরকে মুহূর্তের দুর্ভাগ্য বা পরাজয় দিয়ে বিচার করা উচিত নয়। একটি মৃতদেহ পা থেকে ঝুলানো দেখলে মুসলিনীর হৃদয়েও করুণার উদ্রেক হবে। যারা ক্ষমতায় থেকে অন্যের ভাগ্য নির্ধারণ করেন, জীবদ্দশায় তাদের মূল্যায়ন করা উচিত। আমার মতে বাদশাহ হোসেনের আসল পোর্ট্রেট আমি অঙ্কন করেছি প্রথম সাক্ষাৎকারে। ওরিয়ানা ফাল্লাচি: ম্যাজেস্টি, জর্দান আসলে কে নিয়ন্ত্রণ করছে? চেকপয়েন্টে ফেদাইনরা লোকদের থামায়, সীমান্তে ফেদাইনরা হামলা করে, গ্রামাঞ্চলে ফেদাইনরা সব সিদ্ধান্ত নেয়। এখন একথা বলায় আর কোনো জড়তা নেই যে তারা রাষ্ট্রের ভিতরেই একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। বাদশাহ হোসেন: আমি জানি যে অনেক কিছুই ঠিকভাবে চলছে না। আমি বাড়াবাড়ি মেনে নিতে পারি না। এসব কর্মকাণ্ড অনেক সময় দ্বন্দ্বের প্ররোচনা দেয়। তাদের নেতাদের সাথে আমি দীর্ঘ আলোচনা করেছি। তাদের যেসব শর্ত মেনে চলার চুক্তি রয়েছে সেগুলোও তাদের স্মরণ করিয়ে দিয়েছি। জর্দান একটি সার্বভৌম রাষ্ট্র। জর্দান হলো সেই রাষ্ট্র যেটি ইসরায়েলি হামলার মূল্য দিয়েছে। তাদের নেতৃবৃন্দ অত্যন্ত বিবেচক ব্যক্তির মতোই আমার কথায় সাড়া দেয়। তাতে মনে হয় কিছু কিছু বিষয়ে পরিবর্তন আসবে। কিন্তু আমি যেভাবে সব কিছু দেখতে চাই, আমরা তা থেকে অনেক দূরে। আমাকে যখন বলা হয় কেন আমি ফেদাইনদের তৎপরতা বন্ধ করি না, কেন ফেদাইনদের বহিষ্কার করি না, তখন আমি বলি আমি তাদের তৎপরতা বন্ধ কিংবা দেশ থেকে বহিষ্কার করব না, কারণ এটা করতে চাই না। এ কথা মোটেই সত্য নয় যে আমি ফেদাইনদের বন্দী। ইসরায়েলি প্রোপাগান্ডায় তাই বলা হয়। আমি তাদের নিয়ন্ত্রণে অক্ষম, এ কথাও সত্য নয়। তাদের অধিকার রয়েছে যুদ্ধ করার, নিজেদের প্রতিরোধ করার। 20 বছর ধরে তারা দুর্ভোগ সয়েছে এবং ইসরায়েল তাদের ভূখণ্ড দখল করে রেখেছে। সেই ভূখণ্ডও জর্দানের। অতএব জর্দান তাদের সাহায্য না করলে কে করবে? আপনি ভুলে যাবেন না যে আমার দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ফিলিস্তিনি। ভুলে যাবেন না যে শরণার্থীদের করুণ অবস্থা অন্য যে কোনো জায়গার চেয়ে এখানেই বেশি। সেজন্যে আমাকে তাদের সাথে থাকতেই হবে। ওরিয়ানা ফাল্লাচি: কিন্তু তারা তো আপনার সাথে নেই। ফেদাইনদের মধ্যে আপনার প্রতি বন্ধুত্ব অনেকটা দেখতে পাইনি, বরং আমি শত্রুতাই দেখেছি। বাদশাহ হোসেন: মানুষ যখন নিপীড়নের শিকার হয় এবং হৃদয়ে থাকে ক্রোধ, তখন তাদের কর্মকাণ্ডের অনিয়ন্ত্রিত পরিণতি স্বাভাবিক। এতে আমার দুঃখ হয়, কিন্তু আমাকে হতাশ করে না। আমরা অবশ্যই একটা চুক্তিতে উপনীত হব। তাদের নেতৃবৃন্দ আহম্মক নন এবং আমিও আশাবাদী। এটা সত্যি বিঘ্ন সংকুল এবং অনেক সময় বেদনাপূর্ণ। কিন্তু মানুষের জীবনে কিছু বিষয় পছন্দ করতে হয় এবং সেগুলোর প্রতি বিশ্বস্ত হতে হয়। আমি ফেদাইনদের সাথে থাকতে পছন্দ করেছি এবং এর প্রতি বিশ্বস্ত। আমার অবস্থান যদি দুর্বল হয়, যদি আমি নিঃসঙ্গও হয়ে পড়ি, একদিন আমাদেরকে শান্তিপূর্ণ সমাধানে আসতেই হবে। ওরিয়ানা ফাল্লাচি: আপনি কি সত্যি শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করেন? বাদশাহ হোসেন: হ্যাঁ, আমি বিশ্বাস করি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব আমি সব সময় গ্রহণ করেছি। শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আমি সব সময় লড়েছি এবং এজন্যে আমি লড়ব। আমার ভূমিকা অত্যন্ত স্পষ্ট। আমি বারবার বলেছি 1967 সালে অধিকৃত ভূখণ্ড থেকে সকল ইসরায়েলিকে প্রত্যাহার করতে হবে। এছাড়া শান্তি প্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই। কিন্তু ইসরায়েলিরা প্রত্যাহার করতে চায় না, তারা শান্তি চায় না। ওরিয়ানা ফাল্লাচি: নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেওয়ার অর্থ হচ্ছে আপনি ইসরায়েলের টিকে থাকার অধিকার অনুমোদন করেছেন। সংক্ষেপে বলা যায়, ইসরায়েল যে একটি ঐতিহাসিক বাস্তবতা
এটাকে নির্মূল করা সম্ভব নয় তা আপনি অস্বীকার করেন না। বাদশাহ হোসেন: না, আমি তা অস্বীকার করি না। সেই প্রস্তাব গ্রহণ করার স্বাভাবিক অর্থই হচ্ছে ইসরায়েলকে স্বীকার করা, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করার সম্ভাবনায় আমি বিশ্বাস করি। ওরিয়ান্না ফাল্লাচি: কিছু ফেদাইনরা যা চায় এটা তো তার সম্পূর্ণ বিপরীত। ফেদাইনরা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। তারা ইসরায়েলের টিকে থাকার অধিকারকে স্বীকার করে না। নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিয়েছে এমন যে কাউকে ফেদাইনরা মনে করে শত্রু অথবা বিশ্বাসঘাতক। তারা প্রতিটি শান্তিপূর্ণ আপোষকে বাতিল করে দেয়। তারা যুদ্ধ ডেকে আনে। ফেদাইনদের সাথে আপনি কি করে আপোষ করে চলবেন? বাদশাহ হোসেন: দৃশ্যত মনে হচ্ছে তাদের সঙ্গে আপোষ সম্ভব নয়, কিন্তু আমি নিশ্চিত যে শীঘ্রই হোক আর বিলম্বেই হোক ফেদাইনরা উপলব্ধি করতে বাধ্য হবে যে শান্তিপূর্ণ নিষ্পত্তিতে উপনীত হওয়া অতি জরুরি, কারণ অন্য আরব দেশও তাদেরকে এই প্রয়োজনীয়তা সম্পর্কে তাগিদ দেবে। এই ভাবনাটা যদি বিদূরিত হয় তাহলে আমার শান্তির অন্বেষা ও তাদের যুদ্ধের উন্মাদনার মধ্যে বড় কোনো পার্থক্য দেখা যাবে না। ফেদাইন এবং আমি স্বয়ং আমাদের অধিকারগুলো স্বীকৃত অবস্থায় দেখতে চাই। আমি এমন শান্তি মেনে নেব না যেখানে আমাদের অধিকার ও তাদের অধিকার স্বীকৃত নয়। আপনাকে বলছি, ইসরায়েল যদি নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিত তাহলে কমান্ডো হামলা বন্ধ হয়ে যেত। কমান্ডোদের অস্তিত্বের আর কোনো কারণই থাকত না। ইসরায়েলিদের একগুঁয়েমি কমান্ডোদের টিকিয়ে রেখেছে। ওরিয়ানা ফাল্লাচি: এ ব্যাপারে আমার দ্বিমত রয়েছে। অধিকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলিদের প্রত্যাহারেও ফেদাইনরা সন্তুষ্ট হবে না। ইসরায়েলিরা তাদের সৈন্য প্রত্যাহার করলেও ফেদাইনরা তাদের হামলা অব্যাহত রাখবে। সেটি আরেকটি কারণে। সে কারণে ইসরায়েলিরা প্রত্যাহার করছে না। বাদশাহ হোসেন: আমি বিশ্বাস করতে চাই যে কারণটা সেরকম নয়। আমাকে অবশ্যই শান্তিতে বিশ্বাস করতে হবে এবং কাউকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে... ওরিয়ানা ফাল্লাচি: ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে ফেদাইন নেতৃবৃন্দ সবসময় বলে আসছে যে এর সাথে জর্দান নদীর বাম তীরের ভূখণ্ড যুক্ত হবে, অর্থাৎ পশ্চিম তীর। সেই ভূখণ্ড কি আসলে জর্দানের নয়? বাদশাহ হোসেন: হ্যাঁ, এটা জর্দানের, কিন্তু ভূখণ্ডটি ফিলিস্তিনি অধ্যুষিত। এটাই ফিলিস্তিন। সুতরাং আজ হোক কাল হোক ফিলিস্তিনিরা এই ভূখণ্ডের মালিকানা পুনরুদ্ধার করতে চায়। এটাই তো স্বাভাবিক। এবং যেহেতু আমার ভালো মন্দের ব্যাপারে আমি বিশ্বস্ত, সে কারণে আমি যে তাদের বিরোধিতা করি না সেটাও অনুরূপ স্বাভাবিক। যখন সময় আসবে তখন পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আমি সিদ্ধান্ত নিতে বলবো যে তারা জর্দানের সঙ্গে থাকবে না স্বাধীন হবে। ওরিয়ানা ফাল্লাচি: কিন্তু জর্দানের কি হবে? জর্দানের অবশিষ্ট কি থাকবে? বাদশাহ হোসেন: কি থাকবে? আমি ভালোভাবে জানি পশ্চিম তীরে জর্দানের সবচেয়ে উর্বর ভূমি রয়েছে। এই ভূখণ্ড দখল করে ইসরায়েলিরা আমাদের বিপুল অর্থনৈতিক ক্ষতি সাধন করেছে। তবু এক্ষেত্রে পছন্দ অপছন্দের কথা এসে যায়, স্বার্থ হাসিল অথবা বিবেক। যখন কোনো রাজা বা রাষ্ট্রপ্রধান বলেন যে তিনি একজন মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার স্বীকার করেন, তখন তাকে এর শেষ পর্যন্ত পালন করতে হবে। কথাবার্তায় উদারতা দেখানো খুব সহজ, কিন্তু কাজকর্মে উদার হওয়া খুব কঠিন। যুদ্ধ যখন শেষ হবে তখন দেখা যাবে জর্দানই একমাত্র দেশ যাকে নিষ্ঠুরভাবে, অত্যন্ত তিক্তভাবে অনেক ত্যাগ করতে হয়েছে। ওরিয়ানা ফাল্লাচি: জর্দানের যে অংশ আপনি ছেড়ে দিতে প্রস্তুত, জেরুজালেমও সেই অংশে। বাদশাহ হোসেন: হ্যাঁ, কিন্তু জেরুজালেম কোনোদিন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে পবিত্র। এ ব্যাপারে সকল আরবদের মধ্যে মতৈক্য রয়েছে। সমস্যা হলো ইসরায়েলিদের নিয়ে। বিষয়টি তাদেরও উপলব্ধি করতে হবে এবং জেরুজালেমের ওপর আরবদের অধিকার যেমন মেনে নিতে হবে এবং জেরুজালেমকে ইসরায়েলের সাথে যুক্ত করার একগুঁয়েমি পরিহার করতে হবে। আপনারা আরব বিশ্বের ভবিষ্যৎ দ্বন্দ্বের ওপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এ কথা ভুলে যান যে ইসরায়েলিরা তাদের সম্প্রসারণবাদ অব্যাহত রেখে আমাদের ধ্বংস করতে চায়। ওরিয়ানা ফাল্লাচি: এই দ্বন্দ্ব তো ভবিষ্যতের নয়, বরং বর্তমানের। রাবাতে আমরা দেখেছি আরব ঐক্য বলে কিছু নেই। বাদশাহ হোসেন: রাবাত সম্মেলন খুব ফলপ্রসূ হয়নি। আমি সবসময় জানতাম যে একটি কক্ষে বিভিন্ন আরব রাষ্ট্রের প্রধানদের জড়ো করে সম্মেলনের টেবিলে বসে আরব ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের পৃথক চুক্তির মাধ্যমেই ঐক্যে পৌঁছা সম্ভব। এ প্রক্রিয়া হবে ধীরে ও ধৈর্যের সাথে। যেমন সিরিয়া ও আমাদের মধ্যে ঐক্য, মিশর ও আমাদের মধ্যে সমঝোতা। আমি বেশ কবার মিশর গেছি এবং আবার যাব, কারণ প্রতিটি বৈঠক ছিল আশাতীতভাবে ফলপ্রসূ। ওরিয়ানা ফাল্লাচি: এমনকি মিশরের সাথে নাসেরের কথা বলতে গেলে বলতে হয়, সবসময় আপনি তার কাছে গেছেন, নাসের কখনো আপনার কাছে আসেননি। এর দ্বারা কি একটা সিদ্ধান্তে পৌঁছা যায়? বাদশাহ হোসেন: ভ্রমণ করতে যারা কম ভয় পায় তারাই ভ্রমণ করে। কিছু লোক বিমানে উঠতেই ভয় পায়। জীবনের প্রতি তাদের ভীষণ দুর্বলতা। এভাবে বলা যায়, বিমানে উড্ডয়ন আমাকে ভীত করে না, বন্ধুর অন্বেষণে ভ্রমণ করতে আমার ভয় করে না। ওরিয়ানা ফাল্লাচি: এমনকি সেই সব বন্ধুদেরও কি ভয় করেন না যারা আপনাকে ধ্বংস করতে চায়, যেমনটি ঘটেছিল সিরীয় মেঘ হামলার সময়? অথবা নাসেরের মতো আরব বন্ধু যারা আপনাকে হত্যা করতে চায়, তাদের সম্পর্কে কেউ কি আপনার একই কথা? বাদশাহ হোসেন: আমি সে সম্পর্কে কথা বলতে চাই না। এ সম্পর্কে কথা বলার প্রয়োজন নেই। আরবরা আমার মিত্র, আমার বন্ধু। ওরিয়ানা ফাল্লাচি: আমি জানি, ইতালিতে একটি প্রবাদ রয়েছে যা উল্টো করলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। ঈশ্বর আমার শত্রুদের থেকে আমাকে রক্ষা করলে আমি বন্ধুদের প্রতি দৃষ্টি দেব। প্রকৃতপক্ষে আপনি যখন বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে যান, তখন একটি পিস্তল বয়ে বেড়ান। আপনি কি মনে করেন যে একটি পিস্তল আপনার নিরাপত্তা বিধানে যথেষ্ট? বাদশাহ হোসেন: পাশ্চাত্যের লোকদের ধারণা আমাকে হত্যা করা হবে। তারা যে কথাটা আমাকে জিজ্ঞেস করে তা হলো, আপনাকে হত্যা করা হবে, এ ধারণায় কি আপনি ভীতিগ্রস্ত নন? না, এ ব্যাপারে আমি চিন্তাও করি না। আমি এত অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছি যে মৃত্যুর ভীতিতে আমি যদি অবসাদগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আমি আর ঘরের বাইরে বেরোতে পারবো না এবং ঘরেও নিরাপত্তা খুঁজে পাবো না। আমি একজন আরব। আমি ভাগ্যে বিশ্বাস করি। আল্লাহর ইচ্ছাই পরিপূর্ণ হবে এবং যা হবার তাই হবে। ওরিয়ানা ফাল্লাচি: যারা দৈহিক ঝুঁকিকে উপভোগ করে তারা তো নৈরাশ্যবাদী। বাদশাহ হোসেন: না, এ কথা সত্য নয় যে আমি ঝুঁকি উপভোগ করি। কোনো বুদ্ধিমান ব্যক্তি জীবন নিয়ে জুয়া খেলতে পছন্দ করে না, কিন্তু আমার ক্ষেত্রে জীবনের ঝুঁকি অত্যন্ত স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে, মাছের কাছে পানির মতো। একটি মাছ কখনো উপলব্ধি করে না যে সে পানিতে থাকে, কারণ পানির বাইরে সে থাকেনি। আমি খেলতে পছন্দ করি। খেলাধুলায় কিছুটা ঝুঁকি না থাকলে সেটা কোনো খেলাই নয়। কিন্তু ঝুঁকির জন্য যে আমি এসব করি তা নয়, আমাকে তো বেরোতে হবে। কেউ একদিন আমাকে বলেছিল যে একজন মানুষের মধ্যে প্রশংসা করার মতো কিছু যদি থাকে তাহলে সেটা হচ্ছে সাহস। উত্তর দেওয়ার আগে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি অবশ্যই সাহসের প্রশংসা করি। সাহস ছাড়া একজন মানুষ আসলে মানুষই নয়। একজন মানুষের বুদ্ধি ও বিচক্ষণতাকেই আমি প্রশংসা করি। এর দ্বারাই সমস্যার সমাধান সম্ভব। ওরিয়ানা ফাল্লাচি: শুধু বুদ্ধির দ্বারা নয় ম্যাজিস্ট্রি, এবং আপনার ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত। আপনি আমাকে কিছু চমৎকার পরিকল্পনার কথা বলেছেন। একটি বাস্তব প্রশ্নের মাধ্যমে আমি আপনাকে জবাবটা দিতে চাই। আপনি কি কখনো হতাশ হয়ে পড়েন না এবং আরও বাস্তবসম্মত কোনো স্বপ্ন দেখেন না? আমি বোঝাতে চাই, সকলকে নরকে যাওয়ার জন্য বলে শান্তিতে বসবাস। বাদশাহ হোসেন: হ্যাঁ, আমারও ওরকম মনে হয়। এমন এক সময় ছিল যখন একজন লোক যে আমার কাজ করত সে এরকম ভাবত। সে সকালে ঘুম থেকে উঠে অনেক কথা বলতো। প্রতিটি সকাল যেন একটি প্রতিবন্ধক। সামনে এগোবো কি এগোবো না। প্রতিদিন সকালে আমাকে সমাধানে পৌঁছতে হতো এবং বলতে হতো, যাত্রা অব্যাহত রাখো, এগিয়ে চলতেই থাকবো। আমি রাজার কাজ করার জন্য জন্মগ্রহণ করিনি। আমি যখন বালক এবং রাজা হওয়ার সম্ভাবনা অনেক দূরে, কারণ আমি জানতাম আমার পিতামহের পর রাজ্য লাভ করবেন আমার পিতা। আমি একটা পেশার কথা ভাবতাম এবং আমি আইনজীবী ও পাইলটের পেশা পছন্দ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আইনের পেশা চমৎকার যদি আপনি আইনে বিশ্বাস করেন, যেমনটা আমি করি। এছাড়া আইন সব প্রশ্নের জবাব। আমি হয়তো একজন ভালো আইনজীবী হতে পারতাম। ন্যায় অন্যায়, ভুল ও সঠিক, এসব দ্বান্দ্বিক অভিনয় একজন পাইলটের চেয়ে এখনও আমার কাছে উত্তম। যদিও আমার কাছে বিমান চালনা অভূতপূর্ব আনন্দের। উন্মুক্ত আকাশ, প্রযুক্তি। যখন আমি আমার বিমান চালনা করি, কখনো পাইলটকে নিয়ন্ত্রণ নিতে দিই না। কিন্তু আমার পিতামহ এত শীঘ্র মারা গেলেন এবং পিতা অসুস্থ হয়ে পড়লেন যে
আমাকে রাজার দায়িত্ব নিতে হলো। তখন আমার বয়স বড়জোর 17 বছর। আপনি যদি জানতেন যে আমার জন্য সেই বয়সে কত কঠিন ছিল, আমি কিছুই জানতাম না এবং পদে পদে আমার ভুল হচ্ছিল। অনেকগুলো বছর আমাকে শুধু ভুল করতে হয়েছে। অনেক দেরিতে আমি সব শিখেছি। পরিয়ানা ফাল্লাজি, যখন শিখলেন তখন কি আপনি রাজকার্য পছন্দ করেছেন? অথবা প্রশ্নটা আরও নিষ্ঠুর ও সততার সাথে করা যায়, এখনকার প্রেক্ষাপটে আপনি কি মনে করেন না যে এর আবশ্যকতা ছিল? বাদশাহ হোসেন, প্রশ্নটা কঠিন ও বিব্রতকর। আপনাকে বলেছি, এই কাজটি আমি পছন্দ করিনি। আমি যদি পারতাম তাহলে সম্ভবত আমি এ কাজ পছন্দ করতাম না। কারণ রাষ্ট্রপ্রধান হওয়া যদি কারাগারের একটি মেয়াদ হয়, তাহলে রাজা হওয়াটা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আমি পছন্দ করি কি করি না সেটা আর বিবেচনা করি না। এখন পছন্দ না করলেও আমাকে কাজটি করতে হবে। যতদিন আমার জনগণ আমাকে চাইবে, অথবা যারা আমাকে চায় সেই জনগণের মধ্যে আমি বেঁচে থাকব, ততদিন আমি রাজার দায়িত্ব ত্যাগ করব না। অন্যের কাছে শপথের চাইতে আমি নিজের কাছে শপথ নিয়েছি। বিশ্বাস করুন, শুধু অহংকার বা গর্বের প্রশ্ন নয়। আমার দেশকে আমি ভালোবাসি। রাজকার্য ছেড়ে দিয়ে অবকাশ যাপন করাটা হবে ভীরুতা, কাপুরুষের কাজ এবং দেশদ্রোহিতা। সেজন্যে আমি আছি। এটা মূল্যবান হোক আর নাই হোক, আমি যে কারো মোকাবেলা করতে প্রস্তুত, বিশেষত যারা আমাকে বিদায় করতে চায়।